চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের ৫ লাখ টাকা দিল গ্রিন লাইন, বাকি ৪৫ লাখ টাকা দিতে ১ মাসের সময় দিল আদালত। চলমান উন্নয়ন টেকসই করতে বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়। এবং মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর ১০ম স্প্যান। এখন দৃশ্যমান ১.৫ কিলোমিটার সেতু। চলতি মাসেই বসবে আরও একটি স্প্যান। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দুই পারে এখন দৃশ্যমান পদ্মা সেতু। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসানো হলো সেতুর স্প্যান। ১০ম স্প্যানটি বসার মধ্য দিয়ে দৃশ্যমান হলো পুরো ১.৫ কিলোমিটার সেতু। সামনের দিনগুলোতে এ প্রান্তে আরও একাধিক স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। চৈত্রের সকালে পৌষের রূপ, চোখের সামনে দেয়াল তুলে আছে ঘন কুয়াশা, আকাশে মেঘের ঘনঘটা। সব মিলে তাই প্রতিকূল আবহাওয়ায় শুরুতে সংশয় ছিল স্প্যান উঠানোর ব্যাপারে। তবে বুধবার সকাল 8:30টার পর ইতিবাচক সাড়া মেলে প্রকৌশলীদের কাছ থেকে। আধ ঘন্টার ব্যবধানে মাওয়ার ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে আসা হয় 1.5 কিলোমিটার দূরের মাঝ নদীতে, নির্ধারিত 13 ও 14 নম্বর পিলারের কাছাকাছি। এরপর শুরু হয় স্প্যান বসানোর প্রস্তুতি। স্প্যানবাহী ক্রেনটি দুই পারে অ্যাঙ্করিংয়ের পর এটিকে পিলারের পজিশনে আনতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। অবশেষে তোলা সম্ভব হয় পিলারের উপর। জাজিরার পর এবার মাওয়া প্রান্ত স্প্যান বসানোয় আশাবাদী হয়ে উঠছেন দুই পারের মানুষ। খুবই ভালো লাগছে, কারণ আমাদের দেশের একটা সম্পদ, এটি সবচেয়ে বড় উন্নত। একটার পর একটা এরকম স্পেনের কাজগুলো করতেছে, আমাদের লাভ হইতেছে, আমাদের ভালো লাগতেছে। পদ্মা সেতু যে স্পেন বসতেছে এতে আমাদের খুবই আনন্দ লাগে। মুরব্বীরা বলে গেছে স্বপ্নের একটা সেতু হইবে এক সময়, আসলে স্বপ্নের সেতু বাস্তব হইতেছে। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে সেতু কর্তৃপক্ষের। সামনের দিনগুলোতে ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের কাজের গতি আমরা আর একটু দ্রুত করার জন্য আমাদের চিন্তা ভাবনা কীভাবে করা যায় সে নিয়ে আমরা কাজ করছি। মূল হলো আমাদের প্রোগ্রেসটাকে আরও বাড়ানো যায় কিনা। এখন একটা করতেছি, দুইটা করা, দুইটার পরে আরও বাড়ানো যায় কিনা, সেটা আমরা আগে দুইটা করি, তখন দেখতে হবে যে আমরা আরও পারি কিনা। 10ম স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলো, এর পরের স্প্যানটি আবার বসানো হবে জাজিরা প্রান্তে আগের 8টির সঙ্গেই। এরপর কাজ আবার সরিয়ে আনা হবে স্প্যানটির পাশে। মাওয়া প্রান্তে বেশ কিছু পিলার দৃশ্যমান হলেও এতদিন এখানে স্প্যান বসানো যায়নি কারিগরি কারণে। 10ম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সে অপেক্ষার অবসান ঘটল। তবে সামনে ঘোর বর্ষায় তীব্র স্রোতের কারণে এখানে কাজ করা দূরহ হয়ে পড়বে। যদিও নদীতে আরও 10টি পিলার দৃশ্যমান থাকায় দ্রুত কাজ এগিয়ে নেওয়া গেলেই মিলন ঘটবে প্রত্যাশা ও প্রাপ্তির। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এবারে মেট্রো রেলের অগ্রগতির খবর আসছে। ডিসেম্বরেই চালু হচ্ছে মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রুট। আর 2020 সালের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রুট চালুর লক্ষ্যে কাজ চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ লক্ষ্যে 2019 সালের মধ্যেই শেষ করা হবে রেল লাইন স্থাপনের পূর্ত কাজ। এদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে এই নির্মাণ কাজের কারণে ভোগান্তি যেন না বাড়ে, সে লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কর্তৃপক্ষ। আজহার লিমনের রিপোর্ট। দিন কি রাত, শুধু কাজ আর কাজ। প্রথম ধাপে এরই মধ্যে দৃশ্যমান হয়েছে রেল লাইনের 3 কিলোমিটার ভায়াডাক্ট। জোরে সোরেই চলছে মেট্রো রেলের দ্বিতীয় ধাপ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও। কাজ 24 ঘন্টায় চলে, রাত্রে লাইট লাগানো থাকে, মেশিনই সব কাজ করে, মানুষ শুধু হেল্পার। মেট্রো রেলের 20 কিলোমিটারের মধ্যে 2 বছরে পুরোদমে কাজ চলেছে উত্তরার এই দেয়াবাড়ি থেকে আগারগাঁও। গেল বছরের অগাস্ট থেকে শুরু হয় মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। শহরের প্রাণকেন্দ্র, ফার্মগেট, কারণ বাজার, বাংলা মোটর কিংবা শাহবাগের মতো এলাকায় দ্বিতীয় ধাপের এই নির্মাণ কাজ কতটা এগিয়েছে? সার্বিকভাবে এই অংশের যে অগ্রগতি, এটা এখন 6%-এর মতো। এই 1 বছর 9 মাসের ভিতরে আমরা বিশ্বাস করি যে আমরা এই কাজটা শেষ করে দিতে পারবো। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত 3 কিলোমিটার লাইনে এখন চলছে পাইলিংয়ের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্প এলাকার মাটির তলদেশের ইউটিলিটি তার স্থানান্তর ও চেক বোরিং। এই এলাকার 3টে স্টেশন সহ মতিঝিল পর্যন্ত 7টি স্টেশনের জন্য ভূমি অধিগ্রহণ শেষে নির্মাণ কাজও চলছে সমান তালে। মিরপুরে আমরা কিন্তু 11 মিটার অকুপাই করেছিলাম, এখানে কিন্তু দেখবেন
প্রথম যখন আমি চেক বোরিং করেছি, টেস্ট বোরিং করেছি, আমি একটা ছোট্ট জায়গা হয়তো 2.5 মিটার বা 3 মিটার করেছি। যখন ভায়াডাক্টটা ইরেকশন শুরু হবে, আমি সেই সময়টাতে যাইয়া আমি 11 মিটারে যাব। আমরা চাই যে মানুষের যাতায়াত ন্যূনতম একটা সহনীয় পর্যায়ে যাতে রাখা যায়। নভেম্বরে জাপান থেকে দেশের মাটিতে আসবে মেট্রো রেল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও এবং আগামী বছর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলবে বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেল। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চলমান উন্নয়নকে টেকসই করতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণার মধ্য দিয়েই উন্নত সমাজ গড়ে তুলতে হবে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপি জামায়াতের শাসনামলে গবেষণার পথ তারা বন্ধ করেছিল বলে অভিযোগ করেন শেখ হাসিনা। দেশের বিভিন্ন খাতে উন্নয়নের পেছনে শুধু বিদেশি বিনিয়োগ আর নীতিগত সিদ্ধান্তই কাজ করেনি, ফল এসেছে নানা মাত্রার গবেষণাতেও। জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরির জন্য আওয়ামী লীগের প্রথম মেয়াদ থেকেই রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেওয়ার কর্মসূচি চালু হয়। তারই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 14 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, 30 জনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং 37 জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে বিজ্ঞান গবেষণা আরও এগিয়ে নিতে হবে। জানান, উন্নয়ন টেকসই করতে গবেষণার কোনো বিকল্প নেই। বিশ্বটাই হচ্ছে একটা পরিবর্তনশীল তথ্য প্রযুক্তির যুগ এখন। তো যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। অর্থনীতির যে আজকে আমরা উন্নতি করছি সেটা আমাদের টেকসই করতে হবে, আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের একমাত্র গবেষণাই দিতে পারে আমাদের সেই পথ। সমুদ্র সম্পদ, মহাকাশ সহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারা কি করে দেশের উন্নয়ন করবে? বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, এই সমুদ্রের উপরেও আমাদের গবেষণা একান্তভাবে প্রয়োজন। যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, যারা এখনো যেমন অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করে, জঙ্গিবাদ সন্ত্রাসকে যারা লালন পালন করে, তারা দেশের উন্নতি চায় না। উন্নত দেশ গঠনে প্রযুক্তি ও সম্ভাবনার সব ক্ষেত্র কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরি হোক, সেটাই আমাদের লক্ষ্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ফেনীতে আগুনে পুড়িয়ে নুসরাত হত্যা চেষ্টা মামলা নিয়ে বাড়ছে আইনি জটিলতা। অধ্যক্ষ সিরাজ 7 দিনের রিমান্ডে। আটক ছাত্রীর পরিচয় নিয়ে ধোঁয়াশা। বাস চাপায় পা হারানো রাসেলকে অবশেষে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিল গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ। আদালতেই এই চেক রাসেলের কাছে হস্তান্তর করা হয়। বাকি 45 লাখ টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে রাসেলের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গ্রিন লাইন বাস মালিক। ক্ষতিপূরণের টাকা এড়াতে বেশ কিছুদিন ধরে দৌড়ঝাঁপ করল গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গিয়েও হেরে যায় তারা। বুধবার ক্ষতিপূরণের 50 লাখ টাকা দিতে আবারও সময় চান বাস মালিক। বিকেল 3টা পর্যন্ত সময় বেঁধে দেন আদালত। 3টায় রাসেলের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেন গ্রিন লাইন পরিবহন পক্ষের আইনজীবী। বাকি 45 লাখ টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করতে বলেন উচ্চ আদালত। অ্যাক্সিডেন্টের ঘটনা, যে ক্রিমিনাল পেনাল অফেন্সটা, সেটাও আমরা চাচ্ছি খুব ইমিডিয়েটলি, কারণ ওটা তো অফেন্সটা ভিন্ন। তার পাটা কাটা গেল, সে পাওয়া ফেরত পাওয়া যায়। তারপর মাননীয় আদালতে আমরা যথেষ্ট ভালো আদেশ দিয়েছেন এবং এটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্থাপন। এদিন গ্রিন লাইনের মালিকের আইনজীবী জানান, আদালতের আদেশ মেনে বাকি টাকাও পরিশোধ করা হবে। 50 লক্ষ টাকা তো এটা আদালতের নির্দেশ, এটা কমপ্লাই করতেই হবে। না করলে এইটার কনসিকুয়েন্স কি, এটা তাকে ভোগ করতে হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল অ্যান্ড দি কোর্ট। এই আদেশে সন্তোষ জানিয়েছেন এক পা হারানো রাসেল। 5 কোটি টাকা দিয়ে একটা পা লাগাই, আমি আগের জীবনে ফিরে যেতে পারবো। বাকি যে 45 লাখ টাকা আদালত যেহেতু রায়টা দিয়েছে, রায়টা যেন দ্রুত কার্যকর। গত বছরের 28 এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাপায় 1 পা হারান প্রাইভেট কার চালক রাসেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্ঘটনা ঘটে, ক্ষতিপূরণের আদেশ দেন আদালত,
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আইনি মারপ্যাঁচে আদালতের আদেশ উপেক্ষা করে দোষীপক্ষ, আর তখন কেবল হতাশাই সঙ্গী হয় ভুক্তভোগীদের। 1989 সালে রাজধানীর শান্তিনগরে বাস চাপায় নিহত হন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন মন্টু। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে মামলা হলে ২৬ বছর পর রায় দেন উচ্চ আদালত। মন্টুর পরিবারকে ৩,৫২,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ করলেও এখনও পায়নি তার পরিবার। আদালতের রায়ের পরও ক্ষতিপূরণ পাননি চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। ২০১১ সালের ১০ আগস্ট তার পরিবারকে ৪,৬১,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। বাস মালিক আপিল করায় এখনও ঝুলে আছে ক্ষতিপূরণ প্রাপ্তি। গত বছরের ৩রা এপ্রিল বিআরটিসি ও স্বজন পরিবহনের রেষারেষিতে এক হাত হারানোর পর মারা যান তিতুমির কলেজের শিক্ষার্থী রাজীব হোসেন। এ মামলায়ও ১ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ দেন উচ্চ আদালত। তার পরিবারও পায়নি ক্ষতিপূরণ। উচ্চ আদালতের আদেশের পরও ক্ষতিপূরণ পাননি রাজধানীর কুড়িল এলাকায় সুপ্রভাত বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। ১০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে বাস মালিক আবেদন করায় ঝুলে যায় ক্ষতিপূরণের বিষয়টি। তবে উচ্চ আদালতের আদেশে ক্ষতিপূরণ পেয়েছে গত বছরের ২৯শে জুলাই জাবালে নূর পরিবহনের চাপায় নিহত ২ শিক্ষার্থী রাজীব ও দিয়া। আদালতের নির্দেশে প্রত্যেক পরিবারকে ৫ কোটি টাকা দিয়েছে জাবালে নূর কর্তৃপক্ষ। সময় সংবাদ, ঢাকা। একের পর এক সড়ক দুর্ঘটনায় যখন বেড়েই চলেছে লাশের সংখ্যা, তখন ক্ষতিপূরণের মতো ঘটনা সৃষ্টি করল নজির। সড়কের নিরাপত্তা নিয়ে কথা বলতে বুয়েটে রিপোর্টার আফজাল হোসেনের সঙ্গে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুল হক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হ্যাঁ দর্শক, আজকে গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেলের মামলায় তাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন গ্রিন লাইন কর্তৃপক্ষ, এবং বাকি যে ৪৫ লক্ষ টাকা, সেই ৪৫ লক্ষ টাকাও ১ মাসের মধ্যে দিতে আদেশ দিয়েছেন। তো আসলে এই যে সড়ক দুর্ঘটনার পরে আমরা দেখেছি যে সড়ক দুর্ঘটনা হলেই, কেউ হতাহত হলেই তারা উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন, তারা ক্ষতিপূরণের জন্য বিভিন্ন আবেদন করছেন। তো আসলে ক্ষতিপূরণে কি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে একমাত্র উপায় কি না, সেই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক, তিনি আমাদের সাথে আছেন। আমি তার কাছ থেকেই জানতে পারবো যে আসলে ক্ষতিপূরণ কি একমাত্র সমাধান কি না, বা কি ধরনের প্রতিকার হলে আমরা সড়ক দুর্ঘটনাটা প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আজকের যে আমরা ভার্ডিক্টটা দেখলাম কোর্টের জরিমানার ব্যাপারে, আমি বলবো পরিবহন ব্যবস্থায় যে উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল এবং নিষ্ঠুরতা চলছিল, সেটার ব্যাপারে কিছুটা হলেও একটু সচেতনতার নিয়ে আসবে এই জায়গার মধ্যে। এবং এটা আমরা বলবো অত্যন্ত ক্যাওয়াটিক সিস্টেমে চলছিল। ইদানিং আমি দেখতে পাচ্ছিলাম ইভেন বাসের মধ্যে রেপ হচ্ছে, চালক এবং ড্রাইভার এবং হেল্পার মিলে কাজটা করছিল, অথবা চাপ দিয়ে মেরে ফেলা, এই জিনিসগুলি হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের দায়বদ্ধ না হওয়ার যে সংস্কৃতিটা চালু হয়েছিল, সেই জায়গায় একটা ঝাঁকুনি দিবে এই ভার্ডিক্টটা। তবে সার্বিকভাবে এই ওভারঅল ট্রান্সপোর্টেশনে যে নৈরাজ্যটা আছে, এটা সিস্টেমের কারেকশন না করে শুধু ভয় দেখিয়ে জয় করা যাবে না এই জায়গাটার মধ্যে। কারণ আমি গোড়াতেই যদি গলদ রেখে দেই, আমি পরিবহনের যে সুন্দর নিরাপদ সড়কটা থাকার কথা সেটা না দেই, আমি যদি নসিমন করিমন ভটভটি ঢুকিয়ে দেই উচ্চ গতির গাড়ির সাথে, আমি যদি ফিটনেস প্রক্রিয়াটাকে যেন তেনভাবে করে ফেলি, আমি যদি গাড়ির রেজিস্ট্রেশন দেই কিন্তু চালকের আমি সংস্থা না করি, তাহলে এই যে বিশৃঙ্খলাগুলি, এগুলি কিন্তু আখেরে আমাদের এখানে দেখা যায় ওভারঅল যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা, সেখানে একটা বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খল এবং যানজট এবং দুর্ঘটনার কারণ হয়। সো এখানে চালক আছে, মালিক আছে, পুলিশ আছে, বিআরটি আছে, সড়ক নিয়ে যারা কাজ করেন, পরিকল্পনা, ডিজাইন এবং মেইনটেনেন্স যারা কাজ করেন, প্রত্যেকেরই কিন্তু এখানে দায় অনেক আছে। সার্বিকভাবে প্রত্যেকটা দেশ পৃথিবীতে যারা রেফারেন্স হয়েছে, ধাপে ধাপে দুর্ঘটনাটাকে কমিয়ে নিয়ে আসে,
তারা যার দায় যতটুকু দায়টাকে নিরূপণ করে প্রত্যেকটা জায়গায় কিন্তু কারেকশনের ব্যবস্থা করেছে। তো আমি বলবো আমাদের এখানে আমি যেইভাবে দেখি আর কি, গণপরিবহনের একটা বিরাট বিশৃঙ্খল অবস্থায় আছে। এখানে রাজনৈতিক পেশিশক্তি যেভাবে কাজ করে আর আমাদের আইন প্রয়োগ যেভাবে শিথিল, এবং বছরের পর বছর ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে, ফিটনেস ছাড়া গাড়ি চালাচ্ছে, এটা আমরা জানতে পারি দুর্ঘটনার পর। তাহলে এই অভয়ারণ্য যারা তৈরি করলো তাদের দায়িত্ব কখনো আমরা এড়াতে দিতে পারি না। এখানেও স্যার আমরা পরে আবার আপনার সাথে কথা বলবো। তো দর্শক, আমাদের আলোচনা চলবে, আমরা চলে যাচ্ছি এখন স্টুডিওতে। আবারও ফিরছি সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনায়। এই মুহূর্তে বুয়েটে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরে আসলাম। এবার আলোচনার এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খাজা গোলাম মোর্শেদ পিন্টু, যিনি বাস ট্রাক মালিক সমিতির সহকারী সেক্রেটারি জেনারেল। আমরা তার কাছ থেকেই জানবো যে আজকে যে হাইকোর্ট আদেশ দিয়েছেন গ্রিন লাইন পরিবহনকে 5 লাখ টাকা ক্ষতিপূরণের জন্য, ক্ষতিপূরণ দিতে বাস চাপায় পা হারানো রাসেলের বিষয়ে। তো দীর্ঘদিন ধরেই হাইকোর্ট কিন্তু এই সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছে এবং বাস যে বেপরোয়া বাসের গতি বা ট্রাকের বেপরোয়া গতি, এটা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। তো ক্ষতিপূরণের বিষয়গুলো কিন্তু আদালত আদেশ দিচ্ছেন। আপনারা আসলে সড়ক দুর্ঘটনা রোধে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আদালতের যেটা রায়, সেটা তো অ্যাকর্ডিং টু ল তা দিচ্ছে এবং কোর্টের সামনে যেটা উপস্থাপন হচ্ছে সেটার উপর ভিত্তি করে রায় দেয়। যেমন একটা পরিবহন মালিককে 50 লক্ষ টাকা, এই রাসেলের ব্যাপারে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের রায় দিয়েছে। তাতে আজকে 5 লক্ষ টাকা দিতে বলেছে, বাকিটা আগামী 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। একটা পরিবহন মালিক এত টাকা ইনকাম করে না যে একটা অ্যাক্সিডেন্টের জন্য সে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে। আবার এগুলো প্রয়োগেরও দরকারও আছে, আতঙ্কেরও দরকার আছে, আইনের কঠোর প্রয়োগেরও দরকার আছে। কিন্তু এই যে 50 লক্ষ টাকার বিষয়টা, এটা একটু অত্যাধিক হয়ে যায়। কারণ আপনি একটা দেখে তো মনে হয় বাসে বোধহয় কত ইনকাম হয়। কোনো বাসের মালিক কিন্তু গাড়ি খারাপ রাখে না এবং দুর্ঘটনায় কবলিত হোক সেটাও সে চায় না। কারণ একটা বাসের ব্যবসায় নিয়মিতভাবে সিরিয়াল মেনটেন করে গাড়ি চালাতে হয় এবং গাড়ি যদি ভালো না থাকে যাত্রীরা সেই গাড়িতে ওঠে না। আর একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারটা, এটা অনেক কিছু জড়িত। শুধু ওই প্রফেসর সাহেব অনেক আগে একটা আলোচনায় ছিলেন, উনিও বলছেন যে রাস্তার যে মেজারমেন্টগুলো, অনেক জায়গায় বাঁক আছে, সেখানে কত গতিতে গাড়িটা নিবে, এইটাও তো ড্রাইভারদেরকে সঠিকভাবে জানাও থাকে না। এটা সিগন্যাল, এক্ষেত্রে ড্রাইভারদের সঠিকভাবে জানা থাকে না, সেই বিষয়ে ড্রাইভারদের প্রশিক্ষিত করার জন্য আপনারা কোনো পদক্ষেপ? এটা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, প্রশিক্ষণের ব্যাপারে বলছে, অনেকেই করছে, আমরাও করছি। কিন্তু এত বিশাল একটা ব্যাপার, আমরা এখন সড়ক দুর্ঘটনা বা নিরাপদ সড়ক চাই নিয়ে এখন যত সোচ্চার, এটা তো দীর্ঘদিনের একটা ব্যাধি, এটাকে সারতে সময় লাগবে। কারণ এখন তো যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে সেখান থেকে অনেকে ট্রেনিং নিয়ে এসে গাড়ি চালাচ্ছে। আগে তো যে কিছু করতে পারতো না, সেই গাড়ির হেল্পার থেকে গাড়ির হেল্পার হইতো, তারপরে না হেল্পার থেকে ড্রাইভার হয়েছে। এগুলো তো আপনার বাস্তবতাটা খেয়াল করতে হবে। আমাদের দেশে ও পৃথিবীর অন্যান্য দেশে যেমন কলেজ ইনস্টিটিউট থেকে অনেকেই শিক্ষা অর্জন করে চালক হয়। স্যার, উনি যেমনটি বলছিলেন যে ড্রাইভারদের প্রশিক্ষিত করার যে একটা অভাব সেটি রয়েছে, যদিও এখন তার কথা মতো এখনকার ড্রাইভাররা উন্নত হচ্ছে বা তাদের প্রশিক্ষণ নিয়ে কিন্তু আসছেন, সেটা কি আসলে মানে যথোপযুক্ত তাদের প্রশিক্ষণ? না দেখেন, আমি যেটা বলবো, আমি প্রশিক্ষিত ড্রাইভারেরও সাক্ষাৎকার নিয়েছি, অপ্রাতিষ্ঠানিকভাবেও যারা ধাপে ধাপে চালক হয়েছে তাদেরও সাক্ষাৎকার নিয়েছি। হয় কি, পরিবেশটা যদি সেফ না হয়, আপনি গাড়ির লাইসেন্স করলেন, ফিটনেস নিলেন, সরকারকে প্রয়োজনীয় সব ছাড়পত্র দিয়ে টাকা পয়সা দিয়ে হাইওয়েতে নামলেন, আপনার সামনে যদি নসিমন করিমন ভটভটি চলে ফেলে, আপনি যতই দক্ষ ড্রাইভার হন না কেন, আপনি তখন কিন্তু ওভারটেক করতে যাবেন।
ওভারটেক কিন্তু একটা ঝুঁকিপূর্ণ একটা ম্যানুভার বলে পুরো পৃথিবীতে। 2 লেনের হাইওয়ে, মাঝখানে ডিভাইডার লাইন। তাহলে আমি প্রথমেই আমার বিজ্ঞান বলে এই যে ছোট গাড়ির উপস্থিতিতে ওভারটেকিং এর চাহিদাটা বাড়িয়ে দিল, ওটাই তো দুর্ঘটনার প্রথম কারণ। তাহলে এই নসিমন করিমন, সে তো গাড়িরই কোনো ছাড়পত্র নাই, চালকের তো রোড সেন্স নাই, সেও মহাসড়কে গাড়ি চালাচ্ছে। আর বড় বড় কোম্পানির তারাও কিন্তু সুন্দর করে তৈরি করা চালকদের, আমি যতটুকু জানি বড় বড় কোম্পানি কর্পোরেট রেসপন্সিবিলিটি নিয়ে তারা চালককে শুধু চালনার প্রশিক্ষণ দেন না, তার মানসিক টেম্পারমেন্টটাও কিন্তু তৈরি করেন যে কিভাবে সুন্দরভাবে গাড়ি চালাতে হবে। কিন্তু স্যার আপনি যে বলছিলেন যে প্রশিক্ষণ দিচ্ছে বড় বড় বাস মালিক কোম্পানিগুলো, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে কি করলে, মানে আপনার মতে, আপনি যেহেতু বাস মালিক বা সমিতিতে আছেন, কি করলে এই সড়ক দুর্ঘটনা কমবে? এই যে ঘুরে ফিরে ওই প্রশ্নটা আসছে, সেটা এটার একটা সার্বিক অবকাঠামোর উন্নত হওয়ার দরকার আছে, উন্নয়নের দরকার আছে। যেমন সড়কের দরকার আছে, আমার যেমন গাড়ির চালকের দরকার আছে, আমার মালিকেরও মন মানসিকতার ব্যাপার আছে, সব মিলে, এবং যাত্রীদেরও, রাস্তায় ঘাটে যারা চলে। এবং সবচেয়ে বড় কথা প্রফেসর সাহেব যেটা বললেন, এই যে নসিমন করিমন, আপনি মহাসড়কের মধ্যে নসিমন করিমন একটা মারাত্মক ক্যান্সারের মতন বসবাস করছে। এইটাকে আপনি ক্লিয়ার না, আমরা ঢাকা শহরেও দেখছি যে কন্ডাক্টর দিয়ে বাস চালানো হচ্ছে, হেল্পার বাস চালাচ্ছে, এই দায়টা তো আপনাদের উপর আসে। শুনেন, ব্যাপারটা কি, আমি এটা ঢাকা, আমরা বাংলাদেশ বাস স্টক অনার্স অ্যাসোসিয়েশন, আমার ঢাকা শহরের গাড়ির চলাচল সম্পর্কে বলতে পারবো না, তবে আমাদের যেটা জানা আছে, যে কোনো গাড়ির মালিক, আমি একটা কথা বারবার বলবো, কোনো মালিকই চায় না এবং কোনো ড্রাইভারও চায় না অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাটা ঘটুক। এখন দুর্ঘটনা যখন ঘটে, দুর্ঘটনার জন্যই দুর্ঘটনাটা ঘটে। এটাকে রোধ করতে গেলে আপনার সার্বিক উন্নয়নের দরকার আছে। যেমন আপনার ট্রাফিকেরও উন্নতি হওয়া দরকার আছে, যেমন আপনার সড়কেরও উন্নতি হওয়া দরকার আছে, আমাদের চালকদের প্রশিক্ষণেরও প্রয়োজন আছে। গাড়ির মালিক একটা, আমরা বিশেষ যারা পরিবহন চালাই, আমাদের একটা কম্পিটিশন আছে যে আমার গাড়ি যদি ভালো থাকে, যাত্রী আমার গাড়িতে টিকিট কাটবে। ঢাকা থেকে রংপুর মনে করেন। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যায়, এবং হাইকোর্ট যে রায় দিয়েছে যে সড়ক দুর্ঘটনা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার যে রায় দিচ্ছে, আসলে সেই রায়ের প্রেক্ষিতেই সড়ক দুর্ঘটনা কমানো যাবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের সঙ্গে ছিলেন বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক, তিনি তার গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের সঙ্গে তুলে ধরলেন দর্শকদের উদ্দেশ্যে। এবং আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছিলেন আমার বাস ট্রাক মালিক সমিতির সহকারী সেক্রেটারি জেনারেল খাজা গোলাম মোর্শেদ পিন্টু, তারাও মতামত দিলেন। তো এই ছিল এখন পর্যন্ত বুয়েট থেকে আমার কাছে সবশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে বুয়েট প্রাঙ্গণ থেকে অতিথিদের সঙ্গে নিয়ে যোগ দিলেছিলেন রিপোর্টার আফজাল হোসেন। জনপদের সময় আরও থাকছে। তুরাগ নদীর বিশাল এলাকা দখল করে প্লট আকারে বিক্রির অভিযোগ বিআইডব্লিউটি এর 2 হাউজিংয়ে চলল অভিযান। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে আগুনে ঝলসে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন, অন্য 2 আসামি প্রভাষক আফসার ও রাফির সহপাঠী আরিফকে 5 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আটক হওয়া ছাত্রী শম্পা না পপি, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। প্রত্যাহার করা হয়েছে সোনাগাজী থানার ওসিকে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন, নুসরাতের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বুধবার দুপুরে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে ঝলসে দেওয়ার মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন ও রাফির সহপাঠী আরিফকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় প্রত্যেকের 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন এবং বাকি 2 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ। 1 নম্বর আসামি সিরাজউদ্দৌলার 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন, আর অপর 2 জনকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এই মামলা বাদীপক্ষের আইনজীবী ছিলেন না, আমি বাদীপক্ষে রাষ্ট্রপক্ষে আমি কোর্ট ইন্সপেক্টর হিসেবে
মামলা পরিচালনা করি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা ছাত্রীকে আদালতে হাজির না করা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে দাবি করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবী। অজ্ঞাতনামা 4 জন বোরকা পরা মহিলার নাম উল্লেখ করেছে এবং একজনের নাম শম্পা হিসেবে উল্লেখ করেছে, কিন্তু আমরা আদালতে যে এজাহারটি দাখিল করা হলো সেখানে শম্পার কোনো অস্তিত্ব নাই এবং সম্রাট সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকা এমনকি ডিএজি মহোদয় বলেছে শম্পা পুলিশ হেফাজতে আছে, কিন্তু আমরা আজকে পর্যন্ত তাকে আদালতের সুপর্দ করতে শম্পাকে দেখলাম না। এদিকে ফেনীর পুলিশ সুপার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য নুসরাতের পরিবারের নয় বলে দাবি করেছেন তার ভাই। গতকালকে এক মিডিয়ার মাধ্যমে আমাদের এসপি মহোদয়ের বিষয়ে কিছু বক্তব্য প্রকাশ করেছেন, সেটা আমার পরিবারের বক্তব্য না। আমি এই বক্তব্যের নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে একটি মহল, তা আমাদের পরিবারের বক্তব্য না। অন্যদিকে নুসরাতের শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এই মুহূর্তে তাকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ডাক্তার সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জান হাসপাতালে আইসিইউ কনসালটেন্ট, কিডনি নেফ্রোলজি কনসালটেন্ট, প্লাস্টিক সার্জারি সবাই বসে একটা মিটিং করে সিদ্ধান্ত নেয় যে ওই কালকের মতোই আজকেও যে এই অবস্থায় তাকে এই 5 ঘন্টা জার্নি করা খুব ডিফিকাল্ট হবে। সেই জন্য আজকেও তারা বললো যে না, আরও ওয়েট করা উচিত, তারপরে আমরা ডিসিশন নিব তাকে আনতে পারবো কিনা। আমরা যে কোনো সময় পেশেন্টের ইনশাআল্লাহ যখন অবস্থার উন্নতি হবে এবং পেশেন্ট ট্রান্সফার করার মতো শারীরিক অবস্থা তৈরি হবে, তখন আমরা এই পেশেন্টকে সিঙ্গাপুরে ট্রান্সফার করার জন্য আমরা সবভাবে প্রস্তুত। এদিকে এ ঘটনায় সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করে মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার চলমান অভিযানে বুধবার তুরাগ তীরে উচ্ছেদ চালানো হয়েছে আমিন মোহাম্মদ গ্রুপ ও বিশ্বাস বিল্ডার্সের হাউজিংয়ে। বিআইডব্লিউটি এর অভিযোগ, হাউজিং দুটি তুরাগের বিশাল এলাকা দখল করে ক্রেতাদের কাছে তা প্লট আকারে বিক্রি করছে। এদিনও নদী দখল করে গড়ে তোলা কয়েকটি বালুর গদি নিলামে দেয়া হয়। নদী উদ্ধারে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিনে বুধবার তুরাগ তীরের কয়েকটি বালুর গদি দখলমুক্ত করে তা তাৎক্ষণিকভাবে নিলামে দেয় বিআইডব্লিউটি। উচ্ছেদ করা হয় নদী তীরে গড়া অবৈধ স্থাপনাও। একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছে, তারা কর্ণপাত না করে অবৈধভাবে এখানে নদী ভরাট করে তারা বালির ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রায় 20 লক্ষ টাকার মতন নিলাম প্রদান করা হয়েছে। অভিযানে দেখা যায় তুরাগের সাভারের বিরুলিয়া অংশে বিশাল এলাকা জুড়ে নদীর জায়গায় হাজার হাজার গাছ লাগিয়ে গড়ে তোলা হয়েছে আমিন মোহাম্মদ ও বিশ্বাস বিল্ডার্সের দুটি আবাসন প্রতিষ্ঠান। বিআইডব্লিউটি জানিয়েছে হাউজিং কোম্পানি দুটি নদীর উভয় পাশে সড়ক তৈরি করে সেতু নির্মাণের কথা বলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। আমিন মোহাম্মদ গ্রুপ এবং বিশ্বাস বিল্ডার তুরাগ নদীর বেশ কিছু অংশ তারা ভরাট করে অবৈধভাবে আপনার প্লট করে বিক্রি করার পায়তারা করছে। জনসাধারণকে এক ধরনের প্রতারণা করছে যে তারা এখানে ব্রিজ করবে। এ সময় হাউজিংয়ের সড়ক নির্মাণের জন্য ব্যবহৃত ইট ও বালু নিলামে বিক্রি করে দেওয়া হয়। মূল ঢাকা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বের আলাদা এক সবুজ দিগন্ত। এ ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন এসব অবৈধ হাউজিংগুলো সাধারণ মানুষের কাছে প্লট বিক্রি করে আসছে। তাই বিএডব্লিউটি বলছে, নদীর পাড়ের যে কোনো প্লট বা জমি কেনার ক্ষেত্রে সাধারণ ক্রেতাদের আরও অনেক বেশি সচেতন হতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, সাভার, ঢাকা। দেখছেন জনপদের সময়। পহেলা বৈশাখ উপলক্ষে সাভার ও ধামরাইয়ের পালপাড়াগুলোতে বেড়েছে ব্যস্ততা। মাটির তৈরি পশু পাখি ও জীবজন্তু সহ নানা তৈজসপত্র তৈরিতে দিনরাত কাজ করছেন মৃৎশিল্পীরা। তবে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের কারণে মাটির তৈরি জিনিসের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। মোজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নলাম কুমারপাড়ার সুচিন্দ্র পাল নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন কুমিরের অবয়ব। বৈশাখে বাড়তি উপার্জনের আশায় দিনরাত পরিশ্রম করে মাটির তৈরি জীবজন্তু ও পশু পাখি তৈরি করছেন তিনি। একই চিত্র সাভার ও ধামরাইয়ের শিমুলিয়া, হাজিপাড়া, বানিয়াপাড়া ও কাকরান সহ বিভিন্ন পালপাড়ার। বাংলা নতুন বছর উপলক্ষে মাটির তৈরি নানা শৌখিন উপকরণ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তবে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের কারণে মাটির তৈজসপত্রের চাহিদা কমায় বছরের অন্য সময় অনেকটাই নিরুত্তপ থাকে কুমারপাড়াগুলো। পহেলা বৈশাখ আস্তে আস্তে থেকে আমরা কাজটা বেশি করি। চৈত্র মাসেই
আমরা সকাল থেকে রাত 10টা 11টা 12টা অবধি কাজ করি। বাটিতে যে পরিমাণ খরচটা হয় সে পরিমাণ টাকা নেই। এখনকার আগের জিনিসের কদর নাই, মনে হলেন সিলভার বেরিয়ে যাওয়া আমাদের পালের যে আগের যে ব্যবসাগুলি ওই জিনিসগুলি সব উঠে গেছে। বৈশাখের বাজার ধরতে মাটির তৈরি পণ্যগুলো বুঝে নিতে ঘাটে নৌকা ভিড়িয়েছেন পাইকাররা। ক্রেতার চাহিদা মোতাবেক পণ্য পেলে বাড়তি লাভের আশা তাদের। কাকরান পালপাড়া থেকে আনছি, নলা মাইনে ভরতেছি। এখন যে নবীনগর স্মৃতিসুদ, তারা দাদনের টাকা দেয়, তারা কম পয়সা মানে আর কি আয়ার ব্যস্ত টাকা দেয়, এর মনে কম কিছু। আর যদি মনে করি করে তো নগদে মানে বেশি ব্যবসা আর কি। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পের আরো প্রসার ঘটবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সাংস্কৃতিক জায়গাগুলোকে সমৃদ্ধ করছে। দেশের ঐতিহ্যকে যদি আমরা পৃষ্ঠপোষকতা করি তাহলে দেশের বাইরেও কিন্তু এই শিল্প মাধ্যমকে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব। বংশী নদীর তীরে গড়ে ওঠা পালপাড়ার 20 থেকে 25টি গ্রামে অন্তত 10,000 পরিবার বাস করেন। এর মধ্যে শুধু বংশীয় ঐতিহ্যকে ধারণ করে প্রায় 100 পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। সময় সংবাদ, সাভার। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাস চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের 5 লাখ টাকা দিল গ্রিন লাইন, বাকি 45 লাখ টাকা দিতে 1 মাস সময় দিল আদালত। চলমান উন্নয়ন টেকসই করতে বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়। এবং মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 10ম স্প্যান, এখন দৃশ্যমান 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসেই বসবে আরও একটি স্প্যান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।